হাই, গুড মর্নিং। তোমাদের থার্ড সেমিস্টার জেনারেলের ক্লাস আজকে কন্টিনিউ করব এবং আজকেই তোমাদের এটা আমার পোর্শনের লাস্ট ক্লাস। তোমাদের সিলেবাস শেষ। আমরা এরপরে শর্ট কোয়েশ্চেন করব এবং রিভিশন যে টপিকগুলো একটু দেখে নেবো বাকি আছে কিনা, আর বা এমনি যেগুলো পড়ানো হচ্ছে সেগুলো রিভিশন টপিক তোমাদের পড়াবো। তো শুরু করা যাক। গতকালকের যে ক্লাস আমি যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আমরা পড়ছি মুঘল সাম্রাজ্যের পতনের মূল কারণগুলি কি ছিল। আমরা 5টা কারণ পড়ে ফেলেছি। একবার জাস্ট রিপিট করে দিই। মুঘল সাম্রাজ্যের যে আকার আকৃতি, 2 নম্বর হচ্ছে যে উত্তরাধিকার নিয়ে যে দ্বন্দ্ব, 3 নম্বর হচ্ছে দুর্বল উত্তরাধিকার অর্থাৎ শাসকরা উপযুক্ত ছিলেন না, 4 নম্বর হচ্ছে অভিজাতক শ্রেণীর মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব, আর 5 নম্বর হচ্ছে অর্থনৈতিক কারণ, যেটাকে অর্থনৈতিক দুর্বলতা বলতে पारी, विपर्जय बोलते पारी। तो आज का जो क्लास होने वाला है वही हम कंटिन्यू करेंगे कल जहाँ पर हम लोग खत्म किए थे। मुगल डायनेस्टी के डिक्लाइन होने के पीछे जो वजह थी वो हम डिस्कस कर रहे हैं। 5 कारण हो चुका है, आज 6ठा होने वाला है। जो लास्ट पार्ट बाकी है वो होने वाला है, क्योंकि आज तुम लोग का मेरे सेक्शन का लास्ट ही क्लास है। 6 নম্বর কারণ, মুঘল সাম্রাজ্যের পতনের জন্য ঐতিহাসিকেরা বলে থাকেন যে জায়গিরদারি সংকট। ये क्राइसिस ऑफ जायगिरदारी सिस्टम्स, জায়গিরদারি ব্যবস্থাটা কি আশা করি তোমাদের মনে হয় মেঘলা ম্যাডাম পড়াচ্ছেন। তবু আমি একবার বলে নিই, মনসবদার তো মেঘলা ম্যাডাম পড়িয়েছেন, তোমরাই আমাকে বলেছিলে। তো মনসবদারদের যে দায়িত্ব দেওয়া হতো এক্সট্রা, তার খরচা চালানোর জন্য জমি দেওয়া হতো। এখন ওই যে জমিটা দেওয়া হচ্ছে সেনাবাহিনী তৈরি করার জন্য, সেই জমিটা হচ্ছে জায়গিরদার, মানে জায়গিরদারি। সেনাবাহিনীর অন্যান্য অফিসিয়ালদেরও এরকম করা হচ্ছে, জায়গিরদার দিয়ে জায়গির মানে তাদের মাইনে না দিয়ে জমি দিয়ে দেওয়া হচ্ছে। সংকটটা হলো কোথায়, गड़बड़ी क्या हुआ? मनसबदारी सिस्टम में जो लैंड देने की बात किया गया था वो अकबर के दौरान शुरुआत हुआ था उसका, लेकिन बाद में जाके बहुत डिस्टर्ब हो गया। इसका शुरुआत जहांगीर के टाइम से हो गया था, क्योंकि जहांगीर ने ऐसा कर दिया था कि जो मनसबदारी सिस्टम था वो हेरिडिटरी, जिसको हम लोग बोलते हैं वंश परंपरा, पापा हैं, दादा थे, पापा हैं और उसके बेटे को भी मनसबदार मिलेगा, ऐसा सिस्टम्स ये शुरू हो गया था जहांगीर के टाइम से ही। पर औरंगजेब के टाइम में आते आते उसका खतरनाक परिस्थिति तैयार हो गया था। আমি যেটা তোমাদের বলছি, মনসবদারি সিস্টেম আকবর তো চালু করেছিলেন এবং জমিও দিতেন। আকবরের সময়ে এত মনসবদারের সংখ্যা ছিল না। জাহাঙ্গীরের সময় মনসবদারি ব্যবস্থাটা বংশ পরম্পরায় করে দেওয়া হয়, অর্থাৎ তার দাদু, বাবা, নাতি পরপর তাদের যদি যোগ্যতা নাও থাকে তাহলে তারা মনসবদার হতে পারবে। औरंगजेबের সময় এসে পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে যায়। কারণ আমরা জানি যে औरंगजेब মনসবদারদের সংখ্যা বেড়ে গিয়েছিল। এর পিছনে 2টো কারণ মূলত বলা হয়। এক, औरंगजेबের টাকা পয়সা, সেই সময় মুঘল যে রাজকোষ সেটাতে একটু টাকা পয়সা টান ছিল, এবং সেটা করতে গিয়ে তিনি মনসবদারদের বারবার জমি দিয়েছেন, মনসবদারির সংখ্যা বেড়েছে। এখন ক্রাইসিসটা কেন? তাহলে জমির তুলনায় মনসবদার বেড়ে গেছে, ক্রাইসিসটা হচ্ছে এই জায়গায়। আচ্ছা, আমরা জানি যে উত্তর ভারতবর্ষে যে জমিগুলো সেগুলো হচ্ছে ফার্টাইল ল্যান্ড, বহুত ही खेती बाड़ी होता है। দক্ষিণ ভারতের যে ল্যান্ডগুলো, উত্তর ভারতের জমি তাহলে উর্বর, আর দক্ষিণ ভারতের যে ল্যান্ড সেটা কি, দক্ষিণ ভারতে তো আমরা জানি দাক্ষিণাত্যে বারবার যুদ্ধ হচ্ছে এবং দাক্ষিণাত্যে পার্বত্য বিভাগে বেশি পরিমাণ থাকার কারণে ওখানে ফসল জমিগুলো ল্যান্ড অত উর্বর ছিল না। যার ফলে এই যে মনসবদারদের যাদের জমি দেওয়া হচ্ছে তারা কি করতেন বলো তো, তারা ওই দক্ষিণ ভারতে জমি নিতে চাইতো না। তারা বলতো যে না, আমাদেরকে মনসবদারি দিলে উত্তর ভারতবর্ষের ওই উর্বর জমি দিই।
কারণ মনসবদাররা তো সবসময় চাইবেন তাদের বেনিফিট যেখানে হবে, কারণ ওই জমি চাষ করে তাদের তো কিছু বেনিফিট থাকতে হবে, তবে তো তারা সেই জমি মানে চাষবাসের জন্য উপযুক্ত বলে মনে করবেন। যার জন্য কি হতো, लैंड तो भारतवर्ष बाढ़ेनी, लैंड कभी वृद्धि नहीं हुआ था, लैंड वही था, लेकिन मनसबदार बहुत बढ़ गया था। তো এই জন্য কি হচ্ছে, মনসবদারদের ওয়েট করতে হচ্ছিল যে ধরো একটা মনসবদারি সিস্টেম টার্ম খতম হবে, তারপরে থেকে টাকাটা অন্য টার্মে এই মনসবদারকে দেওয়া হবে ওই জমিটা, ওই এলাকার জমিটা। তো এক্ষেত্রে মুঘল রাজদরবারে একটা সিস্টেম ছিল, যে কোনো রাজদরবারে একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে যে বছরে কত তুমি মনসবদারি দেওয়া হলো, যে ধরো কত ট্যাক্স আসতে পারে তার যে একটা আনুমানিক মানে হিসেব, সেটাকে বলা হচ্ছে জমা। আর যেটা কালেকশন হলো সেটাকে বলা হচ্ছে হাসিল। তাহলে জমা আর হাসিল, জমা মানে হচ্ছে কত ট্যাক্স কালেকশন হতে পারে তার একটা হিসেব, এটা হচ্ছে জমা। আর একটা হাসিল হচ্ছে যে মানে কত পরিমাণে ট্যাক্স তোমার কালেকশন মানে এলো, কালেকশন হলো, এটা তাহলে হাসিল। এখন এখানে মুঘল রাজদরবারে ক্রাইসিসটা কিরকম, এক এই জমা হাসিলের মধ্যে তো, কারণ তার ল্যান্ডে তো সমস্যা হচ্ছে, ওখানে ভালো প্রোডাকশন হচ্ছে না, এখানে ভালো প্রোডাকশন হচ্ছে উত্তর ভারত দক্ষিণ ভারতে, তাহলে ওখানে মনসবদারদের মধ্যে তীব্র দ্বন্দ্ব শুরু হচ্ছে, এক নাম্বার কথা। আর দু নাম্বার কথা হচ্ছে যে এই যে সিস্টেমটা দাঁড়াচ্ছে জমা হাসিল, এটা তো ক্যালকুলেশন করতে অসুবিধা হচ্ছে, কারণ যত টাকা ট্যাক্সের পড়বে ভেবেছিল, কিন্তু তার তুলনায় তো মুঘল রাজদরবারেতে এলো না ওই পরিমাণে ট্যাক্স। অর্থাৎ জায়গিরদারি সংকটটা মুঘল সাম্রাজ্য পতনের গুরুত্বপূর্ণ কারণ। এই জন্যই মুঘল রাজদরবারের যে অর্থনীতি ওটা দুর্বল হয়ে গিয়েছিল, হিসাবে মিল ছিল না, हिसाब में गड़बड़ी हो रहा था, क्योंकि जमा और हासिल जो है, जमा जो है वो टैक्स कलेक्शन वाला, और हासिल जो है एक्चुअली कितना कलेक्ट हो रहा है, तो ये जमा और हासिल के हिसाब नहीं मिल रहा था। क्योंकि भारत, उत्तर भारत और दक्षिण भारत में जो डिवीजन, लैंड का जो डिवीजन था, इसका बहुत बड़ा कारण यही था। और मनसबदार लोग जो थे वो नॉर्थ इंडिया में लेना चाह रहे थे लैंड, साउथ इंडिया में नहीं लेना चाह रहे थे, क्योंकि साउथ इंडिया में युद्ध चल रहा था, युद्ध इतना हो रहा था, और लैंड भी उतना फर्टाइल नहीं था। तो इसके चलते मुगल का जो इकोनॉमिक सिस्टम है वो बिगड़ गया था। এই জন্য জায়গিরদারি সংকটকে মুঘল সাম্রাজ্যের পতনের একটা গুরুত্বপূর্ণ কারণ বলা হয়ে থাকে। ওকে, নেক্সট যে কারণ, অর্থাৎ 5 নম্বর হচ্ছে, 6 নম্বর হলে এবার 7 নম্বর, कृषक विद्रोह। जो खेती बाड़ी करने वाला था उनका विद्रोह मुगल साम्राज्य के पतन में बहुत बड़ा भूमिका निभाए थे। বিখ্যাত ঐতিহাসিক এখন বেঁচে আছেন আলিগড় মুসলিম ইউনিভার্সিটির প্রফেসর ইরফান হাবিব স্যার, ওনার বিখ্যাত রিসার্চ গ্রন্থ রয়েছে মুঘল অ্যাগ্রেরিয়ান সিস্টেম নিয়ে। ইরফান হাবিব স্যার বলছেন যে মুঘল যুগের অন্যান্য কারণ অপেক্ষা তিনি অন্যান্য কারণ কত গুরুত্ব দিতে চান না। বলছেন মুঘল সাম্রাজ্যের পতনের জন্য কৃষক মানে জমিদার এবং কৃষকদের যে বিদ্রোহ মুঘল অ্যাডমিনিস্ট্রেশনের বিরুদ্ধে, সেটাই ছিল মুঘল সাম্রাজ্যের পতনের অন্যতম কারণ। কারণ তিনি দেখিয়েছেন যে যে সমস্ত জায়গিরদাররা জমি পেতেন, অর্থাৎ এক তো মনসবদাররা জমি পেতেন আর জায়গিরদাররাও জমি পেতেন। অর্থাৎ জায়গিরদার বলতে কি বলতে, সরকারি যারা অফিসিয়াল চাকরি করছেন শেষের দিকে এসে কি হচ্ছে, তাদের মাইনে না দেওয়ার জন্য জমি দিয়ে দেওয়া হয়েছে, তাদের বলা হচ্ছে জায়গির, যিনি পাচ্ছেন তাকে বলা হচ্ছে জায়গিরদার। তাহলে কি হচ্ছে, জায়গিরদার ব্যবস্থা এবং মানে তিনি জমিদার, আর যিনি কৃষক, যিনি চাষ করছেন। তো এই জমিদার এবং কৃষকদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছিল। সে কিরকম দ্বন্দ্ব, জায়গিরদারদের মুঘল রাজদরবারে এমন সিস্টেম ছিল যে তাদের জায়গিরদারটা চিরদিনের জন্য একই জায়গায় থাকতো না, অর্থাৎ কয়েক বছর অন্তর অন্তর ওই জায়গিরদারদের ট্রান্সফার করা হতো, মানে তারা অন্য জায়গায় জায়গির পাবেন, এটা সিস্টেমের মধ্যে করা ছিল। এখন যখন কোনো জায়গিরদার জানতে পারবেন যে আমি এই এলাকার জমি পেয়েছি এবং এই এলাকার আমার 2 বছর টাইম, ম্যাক্সিমাম টাকা তো ওখান থেকে তোলার চেষ্টা করবেন কৃষকদের কাছ থেকে, শস্য উৎপাদন টেনে তুলে নেওয়ার চেষ্টা করবেন, তার নিজের লাভ যাতে বেশি হয়। तो उनका तो यही कोशिश रहेगा जो लैंडलॉर्ड से वो ज़्यादा से ज़्यादा उनसे वहाँ से पैसा लिया जाए, टैक्स लिया जाए, क्योंकि उनको मालूम है 2 साल के बाद वो जमीन उसके पास नहीं रहेगा, क्योंकि उसको ट्रांसफार कर दिया जाएगा। मुगल सिस्टम में ये था। এখন এটা করতে গিয়ে তারা কৃষকদের উপর অত্যাচার চালাচ্ছে এবং কৃষকদের কথা শোনার মতো কেউ লোক নেই।
তারপরে স্বল্প সময়ে কি করে অধিক পরিমাণে টাকা আদায় করা যায় সেই পদ্ধতিটা তারা জমিদাররা অবলম্বন করছেন। এবং এতে কি হচ্ছে, মানে কৃষকদের ওপরে এত চাপ পড়ছে যে মাঝে মাঝে এটাও দেখা গিয়েছে, ইরফান হাবিব স্যারের যে রিসার্চ তাতে দেখা গিয়েছে, তিনি বলছেন যে কৃষকরা ওই এলাকা ছেড়ে পালিয়েছেন জায়গিরদারদের চাপে পড়ে। কারণ তারার অত্যাচার নিতে পারছেন না। সেই জন্য আমরা দেখব যে অরঙ্গজেব যখন উত্তর ভারতে ছিলেন না, দক্ষিণ ভারতে যখন শিবাজির সঙ্গে দ্বন্দ্ব করার জন্য বিজাপুরের ওই বর্ডার এলাকায় ছিলেন, তো ওই বিজাপুরে থাকাকালীন আমাদের দিল্লির আশেপাশের অঞ্চলগুলোতে, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, এই বর্ডার এরিয়াগুলোতে, দিল্লির আশেপাশের অঞ্চলগুলোতে যে তিনটে জাতিগোষ্ঠীর কথা বলা হচ্ছে, এরা কৃষক। জাট, বুন্দেলা, মানে জাট, শিখ আর সতনামি। বুন্দেলা আর একটা অন্য গোষ্ঠী। তাহলে জাট, শিখ আর সতনামি এরা কিন্তু কৃষক গোষ্ঠী। এরা বিদ্রোহ ঘোষণা করে দিয়েছিল ওই সমস্ত জমিদারদের বিরুদ্ধে এবং ইনডাইরেক্টলি বিদ্রোহ ঘোষণা করেছিল মুঘল प्रशासনের বিরুদ্ধে। जाट, बुंदेला और सतनामी ये सब कृषक का संगठन था उस जमाने में। जब तक औरंगजेब था तब लोग, तब नॉर्थ इंडिया में था, मतलब दिल्ली में था, कुछ भी नहीं बोले थे ये लोग। जब उन्होंने देखा कि साउथ इंडिया में वहां पर मुगल बादशाह औरंगजेब 26 साल से वहां पर पड़ा हुआ है, तो दिल्ली में कोई नहीं है, बादशाह नहीं है, इसके चलते ये लोग विद्रोह घोषणा कर दिए थे। আর ইরফান হাবিব স্যার যেটা বলছেন, এই বিদ্রোহটাকে সামাল দেওয়ার মতো মুঘল সাম্রাজ্যের আর শক্তি ছিল না। তাই কৃষক বিদ্রোহ মুঘল সাম্রাজ্যের পতনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। 8 নম্বর হচ্ছে শিল্প এবং বাণিজ্যের বিনাশ, যেটা ট্রেড ডিক্লাইন করেছিল। আমরা এটাকে 8 নম্বর পয়েন্ট বলতে পারি। আমরা সবাই জানি যে মুঘল যুগে কৃষির অর্থনীতিতে যতটা না মনোযোগ দেওয়া হয়েছিল তার তুলনায় কম মনোযোগ দেওয়া হয়েছিল ইন্ডাস্ট্রির ওপরে। মানে এটা বলা হয়ে থাকে, কারণ মনসবদারি সিস্টেম, জায়গিরদারি সিস্টেম, তার মানে তো কৃষিতে উন্নতির দিকে নজর দেওয়া হয়েছিল। তো সেক্ষেত্রে মুঘলদের বাদশাহী যে সিস্টেম, সেখানে শিল্পীদের উপরে বিশেষ নজর দেওয়া হতো না। इंडस्ट्रियलिस्ट के ऊपर, जो इंडस्ट्री है उसके ऊपर, स्मॉल इंडस्ट्री है उसके ऊपर मुगल प्रशासन की नजर नहीं था। इसके चलते क्या हुआ, जो गवर्नमेंट ऑफिशियल्स लोकल्स लेवल में था, उन लोगों ने क्या किया, वो जो ट्रेडर्स आ रहे थे बाहर से, या लोकल ट्रेडर्स थे, या जो लोकल क्राफ्ट्समैन थे जो शिल्प बना रहे थे, उनके ऊपर उनका पकड़ मजबूत हो गया था। मतलब जब भी गया वहां से पैसा लूट के लेके आते थे, जुलूमबाजी करने वाला ऐसा অফিসিয়ালস মুঘলস মে তৈরি হয়ে গিয়া থা। যার জন্য এই মুঘল অফিসাররা ওখানে বণিক, আমাদের লোকাল বা বিদেশি বণিক যারা আসছেন ব্যবসা বাণিজ্য করতে, তাদের উপর থেকে এক্সট্রা ট্যাক্স, এক্সট্রা কর, টাকা পয়সা লুট করছেন। এবং এর ফলে তাদের ইন্টারেস্ট কমছে ব্যবসা বাণিজ্যের প্রতি। আর মুঘল বাদশাহ অরঙ্গজেবের, এটা মানে আকবর, জাহাঙ্গীর, শাহজাহানের সময়কালে আস্তে আস্তে পতন তো ঘটছিল। অরঙ্গজেব বারবার, আবার অরঙ্গজেব এগেন, ওই একই প্রশ্ন আসবে যে অরঙ্গজেবের এই যে শিল্পের প্রতি অবহেলা, মানে অরঙ্গজেব তো দীর্ঘদিন থাকেননি, তিনি তো যুদ্ধ নিয়ে ব্যস্ত। জীবনের অর্ধেকটা সময় অরঙ্গজেব যুদ্ধ করেছে, তাতে তিনি শিল্প ইন্ডাস্ট্রির ব্যাপারে অতটা তার ইন্টারেস্ট ছিল, তেমনি দাক্ষিণাতে পড়েছিল। তো সেক্ষেত্রে সেটা করতে গিয়ে, মানে আমাদের দেশে শিল্পের যে উন্নতি দরকার, বাণিজ্যের যে উন্নতি দরকার, সেটা ভাবনা চিন্তা করার মতো মুঘল প্রশাসনে অরঙ্গজেবের সময়কালে কেউ ছিল, যে কারণে আস্তে আস্তে ডিক্লাইনের দিকে চলে গিয়েছিল। আর সব থেকে বড় কথা, শিল্পের বিকাশের জন্য দরকার তো যোগাযোগ ব্যবস্থা, শিল্পের বিকাশের জন্য দরকার নিউ টেকনোলজি, শিল্পের বিকাশের জন্য দরকার অন্তর্বাণিজ্য, বহির্বাণিজ্য, আমদানি রপ্তানি যাতে সিস্টেম ঠিক থাকে। তো সেই ব্যাপারগুলোকে উপেক্ষা করা হচ্ছে মুঘলদের সময়কালে, বিশেষ করে অরঙ্গজেবের সময়কালটাতে। তাহলে আমাদের দেশের যে শিল্প, সেটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হচ্ছে। এবং সব থেকে বড় কথা, করুণ পরিস্থিতিটা লাস্টের দিকে আমরা দেখতে পাবো, সেটা হচ্ছে যে সম্রাট ফারুকসিয়ারের নাম আমরা শুনেছি। তো সম্রাট ফারুকসিয়ার কি করেছিলেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে 30,000 টাকার বিনিময়ে বাংলা, बिहार, उड़ीसा बिना शुल्क के वाणिज्य करार परमिशन दे दीजिए। विदाउट टैक्स आप लोग 3,000 रुपये दे दीजिए और वहां पर बिना टैक्स के अपना वाणिज्य कीजिए। ईस्ट इंडिया कंपनी को बोल दिए थे। इसके चलते क्या हुआ, बहुत तरह की जो टैक्स आ रहे थे मुगल राज दरबार में, वो खत्म हो गए। মানে মুঘল রাজদরবারে যে টাকা পয়সা আসছিল ব্যবসা বাণিজ্য ট্রেডার্সদের কাছ থেকে শুল্ক আদায় করে,
বিদেশিদের কাছ থেকে, সেটা কিন্তু বন্ধ হয়ে গেল এবং যার জন্য নানান রকমের সমস্যা দেখা দিল। আর সাম্রাজ্যের নিরাপত্তা যে ব্যাপারটা, যখনই টাকা পয়সা থাকবে না তখন তো নিরাপত্তা বিঘ্নিত হবেই, স্বাভাবিক, সেটাকে আটকানো সম্ভব হয়। মুঘল সাম্রাজ্যের পতনের জন্য নেক্সট যে কারণ আমরা আলোচনা করব আমি তোমাদের সঙ্গে, নাম্বার যে কারণ, সেটা হচ্ছে মিলিটারি সিস্টেমস, সামরিক ব্যবস্থা। এবং বিভিন্ন, বিশেষ করে ইংরেজ ঐতিহাসিক উইলিয়াম আরভিনের কথা তিনি বলছেন, মুঘল আর্মি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেছেন যে মুঘল সাম্রাজ্যের পতনের অনেকগুলো কারণের মধ্যে কিন্তু সামরিক বাহিনী কিন্তু ভীষণ ভাইটাল, গুরুত্বপূর্ণ ছিল। এর কারণও তিনি বলেছেন কেন। इसका कारण उन्होंने बोला कि किसी भी प्रशासन का, किसी भी डायनेस्टी का, किसी भी एम्पायर का जो मूल भित्ति होता था उस जमाने में, मेडिवल पीरियड में, वो होता था सेना बाहिनी, जिसको मिलिट्री बोलते हैं। वो लड़खड़ा गए थे मुगल पीरियड। इसका कारण उन्होंने एक एक करके बोला। মানে উনি উইলিয়াম আরভিন, বিখ্যাত ইংরেজ ঐতিহাসিক, তিনি বলছেন যে মুঘল প্রশাসনে, যে কোনো প্রশাসনে সামরিক বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং সেটা তো মধ্যযুগের প্রেক্ষাপটে তো একদম প্রাসঙ্গিক। কারণ সেই সময়ে মিলিটারি যার হাতে শক্তিশালী থাকতো, যে রাজার হাতে, সেই রাজ্য বা সেই সাম্রাজ্য বেশি দিন টিকেছে। এখন মানে মুঘল প্রশাসনের নানান ধরনের ত্রুটি দেখা গিয়েছিল সেনাবাহিনীতে। আমি এক এক করে বলছি কেন মিলিটারি বাহিনী মুঘল সাম্রাজ্যের পতনের কারণ হয়ে দাঁড়ালো। এক নাম্বার কথা, মুঘল যে সেনাবাহিনীটা ছিল তাতে তুর্কি, আফগান, রাজপুত মিক্সড লোকেদের দ্বারা সেনাবাহিনী গঠিত ছিল। যার ফলে কি হয়েছে, একটা যে মুঘল বাদশাহী যে আর্মি, সে আর্মি ব্যাপারটা কিন্তু ছিল না, অর্থাৎ মিক্সড आर्मी ছিল। जो नेशनल, जो देश के लिए लड़ाई करेगा, जो मुगल आर्मी के लिए लड़ाई करेगा, वो वाला कंसेप्ट मुगल आर्मी में नहीं था। क्योंकि इस आर्मी में यहाँ पर तुर्की भी थे, अफगान से भी आए हुए लोग थे, और यहाँ पर भारत से राजपूत लोगों को भी लिया गया था। इसके चलते वो लोग यूनिटी नहीं बना पाए और अलग अलग उन लोगों का तैयारी अलग अलग होता था। तो इसके चलते एक इकट्ठा हो नहीं पाए वो लोग। इसका एक बहुत बड़ा कारण पतन के लिए था। তো মানে একসঙ্গে হতে পারেনি, রণকৌশল এদের আলাদা আলাদা, যার ফলে একটা সেনাবাহিনী জিততে গেলে তাদেরকে একটা রণকৌশলের মধ্যে চলতে হয়, সেটা কিন্তু মুঘল বাদশাহী বাহিনীতে ছিল না। 2 নাম্বার পয়েন্ট, সেনাবাহিনীর যে গুরুত্বপূর্ণ পতনের যে কারণটা হচ্ছে, সেটা হচ্ছে যে এই যে যুদ্ধকালে যে সেনা সরবরাহের ব্যবস্থাটা আকবর যেটা করে গিয়েছিলেন, সেটা তো মনসবদারদের দ্বারা করে গিয়েছিলেন। মনসবদাররা সেনা সরবরাহ করবেন যুদ্ধের সময়, তার বিনিময়ে তারা জমি পাবে। এখন মুঘল বাদশাহ যখন যুদ্ধের ক্ষেত্রে যাচ্ছেন, তখন একটা বড় সমস্যা দেখা দিয়েছিল। ধরো বিভিন্ন জায়গার মনসবদাররা সৈন্য নিয়ে এসেছেন, হাজির হয়েছে, আমি এখানে 5000, ওখানে 5000, ওখানে 5000, এবং একটা যুদ্ধক্ষেত্রতে রেডি করা হয়েছে। ভাবো যখন একটা যুদ্ধ হচ্ছে তখন সেখানে তো মুঘল বাদশাহকে তো তারা কেউ চেনে না। তারা কাকে চেনে? মনসবদারকে চেনে, কারণ তাদের মনসবদারের কাছে তারা দায়ী, মানে মুঘল বাদশার কাছে দায়ী নয়। এটা একটা বড় সিস্টেম, একটা যে কোনো সাম্রাজ্য মানে পতনের জন্য একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে এটা, যে যুদ্ধ জেতার জন্য দরকার ছিল যে একটা ইউনিটি। কিন্তু এখানে আলাদা আলাদা জায়গা থেকে আসার ফলে তাদের মনের মধ্যে কি বলতো, মুঘল সম্রাটের প্রতি বা রাষ্ট্রের প্রতি একটুকু দায়বদ্ধ ছিল না, दायबद्धता, मतलब इतना रेस्पॉन्सिबिलिटी उन लोगों पे नहीं था, क्योंकि सब मनसबदार लोग सेना सरबराह कर रहे थे मुगल पीरियड पे। इसके चलते क्या हुआ, इन लोगों में यूनिटी नहीं बना और वो लोग मुगल बादशाह को पहचान नहीं पा रहे थे। वो लोग मुगल बादशाह तो उन लोगों को नहीं लेके आए। इन लोगों का जो जिम्मेदार है वो आदमी है मनसबदार, उनका जो लीडर है वो मनसबदार की बात सुनेंगे, मुगल बादशाह की नहीं सुनेंगे। तो इसके चलते क्या हुआ, उनके जो राष्ट्र के प्रति जो भक्ति होता है एक मिलिट्री पर्सन का या पुलिस पर्सन का, ये एक इंडिविजुअल जो हमारे देश के वासी हैं आज के जमाने में, तो उनका जो देश के प्रति भक्ति है, मान लो मिलिट्री का, हमारे देश के जो नेशनल फ्लैग होता है उसके प्रति जो रेस्पेक्ट और जो मतलब जो भक्ति होता है वो अलग होता है। उस जमाने में वो वाला सिस्टम नहीं रहा। मुगल बादशाह সময়কালেতে তখন কিন্তু ওইরকম ভাবে যে রেসপেক্ট দেখাবে রাষ্ট্রের প্রতি, সেই ব্যাপারটা কিন্তু ছিল। 3 নাম্বার হচ্ছে যে নির্দিষ্ট পরিমাণে সেনা রাখার বিনিময়ে মনসবদাররা মানে জমি পেতেন, তারপরে তারা নির্দিষ্ট সেনা রাখতেন এবং সেই জমি থেকে টাকা দিয়ে তাদের
ঘোড়া, তাদের ড্রেস, তাদের খরচা, এই সমস্ত কিছু তাহলে চালাতেন তারা। এখন সিস্টেমটা হচ্ছে এই জায়গায় দাঁড়ালো যে মনসবদাররা যে জমি পাচ্ছেন তাতে করে কিন্তু এই এত সেনাবাহিনী কখনো কখনো মানে তাদের ভার বহন করা সম্ভব হচ্ছিল না, এবং যার জন্য যে জায়গির দেওয়া হতো সেখানে তো জায়গির এলাকাটাও সবসময় উর্বর হতো না। আমি তো কিছুক্ষণ আগেই বললাম যে जो जमीन मिल रहा है मनसबदार को उस लेवल में वो फर्टाइल नहीं था। इसके चलते क्या इतने सेनाबाहिनी का खाना पीना, ड्रेस, सैलरी, और अपना खाना पीना, अपना ड्रेस, अपना सैलरी, वो सब कुछ करना वो जमीन से नहीं हो रहा था। যার জন্য তারপরে তারা কি করছিলেন বলো তো, তার জন্য এর ফলে কখনো কখনো দেখা গেছে যে তারা যে পরিমাণ সেনা দেওয়ার কথা তারা দিচ্ছেন না, আবার কখনো কখনো যে পরিমাণে যে সমস্ত স্ট্রং সেনা রাখার কথা তারা দিচ্ছেন না, অর্থাৎ অর্থাৎ গাফিলতি শুরু করে দিয়েছিলেন সেনাবাহিনীর মধ্যে মনসবদাররা, যেটা একটা বড় প্রশ্ন জেগে গিয়েছিল সেনাবাহিনীর শক্তিকে নিয়ে। এটা একটা বড় পয়েন্ট। পরের পয়েন্ট 4 নাম্বার, যে সেনাবাহিনীর মধ্যে মুঘল যে সেনাবাহিনী ছিল তাতে কি বলতো, মুঘল সেনাবাহিনী ছিল অত্যন্ত ক্ষিপ্রগতি সম্পন্ন ছিল না, যেটা বাবর পানিপথের প্রথম যুদ্ধে যে ক্ষিপ্রগতি সম্পন্ন কিছু সেনাবাহিনী ছিল, কিন্তু দীর্ঘদিন তো হুমায়ুন গেছে, আকবর গেছে, জাহাঙ্গীর গেছে, শাহজাহান গেছে, এবং অরঙ্গজেবের সময়কালেতে সেখানেতে দেখা গেছে অরঙ্গজেবের সময়কালেতে এটা প্রকট আকার ধারণ করেছিল, এবং তার পরে পরে তো আরো অবস্থা দেখা গিয়েছিল। সেটা হচ্ছে যে মুঘল বাদশাহী সিস্টেমের মধ্যে অর্থাৎ মুঘল সেনাবাহিনীর আমোদ প্রমোদের ব্যবস্থা রাখা হতো। সেখানে কি বলতো, হাট বাজার, তারপরে হারেম যে মুঘল যে হারেম, তারপরে নাচার যে নর্তকী, এই সমস্ত উপকরণ মানে মুঘল যে সেনাবাহিনীতে যারা কাজ করতেন তারা এসবগুলো উপভোগ করতেন, এবং ওটা করতে গিয়ে কি হয়েছে, যার ফলে মানে লোকজন, জেনারেল লোকজনদের সেনাবাহিনীতে আসা যাওয়া বেড়ে গেছে, এবং মানে যার কারণে এই যে মুঘল বাহিনীর যে অ্যাট্রাকটিভনেস, যে দ্রুত গতি সম্পন্ন যে যুদ্ধ করার যে টেন্ডেন্সি, বেশি বেশি করে প্র্যাকটিস এবং সেই ট্যাকটিক নিয়ে চলা, সেটা কিন্তু আর হয়ে ওঠেনি। যার ফলে বলা হয় ঔরঙ্গজেব মারাঠাদের সঙ্গে যুদ্ধে কেন পারেননি, কারণ মুঘল বাহিনীতে এইসব জিনিস ঢুকে যাওয়ার ফলে মুঘল বাহিনীর ওই ক্ষিপ্রতা ব্যাপারটা আর ছিল না। वो तेज वो धार वो नहीं होने के कारण मराठा के सामने वो लोग जीत नहीं पाए। আর আমি যেটা বললাম যে কিছুক্ষণ আগে, যে লিডার যারা ছিলেন, সেনাবাহিনীর লিডাররাও অত্যন্ত দায়ী ছিলেন, কারণ তারা অত্যন্ত দুর্নীতি পরায়ণ হচ্ছিলেন। অ্যাকচুয়ালি দুর্নীতি পরায়ণ আমি বলবো না, তারাও তো নর্তকী, নাচ গানা, সুরাপান, এই সমস্ত জিনিসের প্রতি ব্যস্ত হয়ে পড়ছেন। তাহলে কি হচ্ছে বলতো, যদি মানে যিনি মিলিটারি হেড হবেন তো তারই যদি এরকম বিশৃঙ্খলময় জীবনযাপন হয়, তো সেখানে তো সেনাবাহিনীর মধ্যে বিশৃঙ্খলতা ভাঙবেই। এছাড়া 2-3টে কারণকে বলা হয় মুঘলদের যে কামান বা অস্ত্রশস্ত্র, এগুলো আধুনিক না থাকার কারণে, এবং এগুলো সবে পুরনো মানে নিম্নমানের ছিল, যার জন্যে মানে আর একটা সব থেকে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে যে মুঘল সেনাবাহিনীতে নৌবাহিনীকে অতটা গুরুত্ব দেওয়া হয়নি, নেভাল ফোর্সে অতটা গুরুত্ব দেওয়া হয়নি, এবং যে কারণে এক তো অস্ত্রশস্ত্র পুরনো, নেভাল ফোর্স না থাকার অত্যন্ত মুঘল বাদশাহীরা অতটা নজর না দেওয়ার কারণে কি হয়েছিল, মানে ইংরেজরা যখন আমাদের সুরাটে এলেন বা কলকাতা বা যে সমস্ত জায়গাগুলো এলেন, আমি ঔরঙ্গজেবের পরের কথা বলছি, তো সেগুলোকে মোকাবেলা করার জন্য তাদের তো নৌবাহিনী অতটা শক্তিশালী নেই, যার জন্য বিদেশিদের সঙ্গে মোকাবেলা পেরে উঠতে পারেননি ইউরোপীয় শক্তিগুলোর সাথে। তো এটাও একটা পতনের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা যে মেন পয়েন্টস আলোচনা করছি তাতে করে 10 নাম্বার যে পয়েন্ট, সেটা হচ্ছে জাতীয়তাবোধের অভাব, अर्थात नेशनलिज्म का जो क्राइसिस हम बोल रहे थे कुछ देर पहले, ঐতিহাসিক বিপান চন্দ্রে মডার্ন ইন্ডিয়া যে গ্রন্থ, সেখানে দেখিয়েছেন, মডার্ন ইন্ডিয়া না, ঐতিহাসিক বিপান চন্দ্রের এমনি মেডিভেল হিস্ট্রির উপর বই আছে, মডার্ন ইন্ডিয়া আলাদা বই। তো বিপান চন্দ্রের যে বর্ণনা, তাতে করে তিনি মন্তব্য করছেন যে মুঘলদের মধ্যে একটুকুও জাতীয়তাবোধের অভাব, মানে জাতীয়তাবোধ ছিল না, उन लोगों में ন্যাশনালিজম কি বাত নেই থি। কারণ মুঘলদের মধ্যে বলতে কি আমি মুঘলদের সময়কালে জনগণের, কারণ এরা সাংস্কৃতিক দিক দিয়ে দেশকে গড়ে তুললেও ভারতবর্ষে কিন্তু রাজনৈতিক দিক দিয়ে এক দেশ, এক নেশন, এক ফ্ল্যাগ, এই ব্যাপারটা তারা কিন্তু গড়ে তুলতে পারেননি। যার জন্য মানুষের মধ্যে ধরো যে আনুগত্য, যে जो रेस्पेक्ट था वो था धर्म के अनुसार,
तो वर्ण के अनुसार, गोष्ठी के अनुसार, राष्ट्र के अनुसार नहीं था। एक राष्ट्र करेंगे, एक राष्ट्र हम लिए लड़ना, एक राष्ट्र के लिए लड़ना है मरना है, ये वाली बात वहां पर नहीं रहा था। इसलिए जो सिक्योरिटी सिस्टम था वो टूट गया था। আমি কিছুক্ষণ আগেই তোমাদের বললাম যে যে মুঘল রাজদরবারে মানে রাজপুত, কখনো কখনো দেখতে পাচ্ছি জাট, জাটদেরও দেখা গিয়েছিল, তারপরে ইরানি, তুর্কি, আফগান এই সমস্ত সেনাবাহিনীরা তো যোগদান করছেন, যার ফলে তাদের মধ্যে ইউনিটির ব্যাপারটা ছিল না। এরা তো বেশিরভাগই ধর্মীয় গোষ্ঠীগত সেনাবাহিনীর সম্প্রদায়, তো যার জন্য এদের মধ্যে দেশের প্রতি অতটা ভক্তি কিন্তু ছিল না, যার জন্য নিরাপত্তা ব্যাপারটা বিঘ্নিত হয়েছিল। আচ্ছা, আমরা 11 নম্বর পয়েন্ট, গত কয়েকদিন ধরে ক্লাসে আমরা বলছি যে অরঙ্গজেবকে রেসপন্সিবিলিটি ধরা হচ্ছে ঐতিহাসিক যদুনাথ সরকার এবং প্রথমের দিকে ভিনসেন্ট স্মিথ, এনারা যেটা বলছেন যে অরঙ্গজেব নাকি দায়ী ছিলেন। যদিও সতীশচন্দ্র, ঐতিহাসিক সতীশচন্দ্র, এরফান হাবিব, আতাহার আলী এনারা কিন্তু এই ব্যাপারটা মানেন না, তবুও অরঙ্গজেবের রেসপন্সিবল ছিলেন মুঘল সাম্রাজ্য পতনের জন্য, এটা কিন্তু মেনে নেওয়া যায়, অনেকেই মেনে নেওয়া যায়। তাদের যুক্তি আছে, সেটাই যুক্তিটা হচ্ছে এটাই, আমরা অরঙ্গজেবের যে জীবনী, সেই অরঙ্গজেবের যে জীবনী যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব যে অরঙ্গজেবের সময়কালেতে কৃষক বিদ্রোহ হয়েছিল, কারণ তিনি দীর্ঘদিন দক্ষিণ ভারতে ছিলেন। জাট, বুন্দেলা, সাতনামি এরা উত্তর ভারতে বিদ্রোহ করেছিলেন, এরা সবাই হিন্দু সম্প্রদায়, এবং এর বিদ্রোহের পিছনে যদিও কৃষকদের অর্থনৈতিক সংকট বলা হয়, কিন্তু একটা কথা মানতে হবে, এরা কিন্তু ছিলেন সবাই হিন্দু, ये लोग हिंदू थे। और इसके चलते क्या हुआ, औरंगजेब के टाइम में क्या कोशिश किया गया था, मैंने क्लास में बोला था कि औरंगजेब एक सुन्नी मुसलमान थे, जो भी मुगल बादशाह थे वो लोग ज्यादातर सुन्नी मुसलमान थे। इसके चलते क्या हुआ कि जैसे मान लो शाहजहां भी ऐसे किए थे, मैंने तुम लोगों को पढ़ाया था इस क्लास में, আমি বলেছিলাম তোমাদের শাহজাহান, তারপরে অরঙ্গজেব এরা সিংহাসনে বসেই মুসলিম নিয়ম কানুন চালু করার চেষ্টা করেছিলেন, এবং যে কারণে এরা তো হিন্দু, যার সাতনামি, বুন্দেলা, এবং বলে একটা ভাবাবেগে তো আঘাত লাগে যে রাজা মুসলমান, রাজার থট মুসলমান মানে বাদশা, তো সেখানে আমাদের মতো লোকেদের সেখানে মানে ঘোরতর শত্রু হিসেবে ধরা হচ্ছে। তাহলে এদের প্রতি আচরণও মুঘল বাদশাহের খুব একটা ভালো ছিল না, অর্থাৎ হিন্দুদের প্রতি। যেমন জিজিয়া করকে রিইন্ট্রোডিউস করেছিলেন অরঙ্গজেব, তাছাড়া তীর্থকরকে আবার বসিয়েছিলেন, তারপরে অনেকগুলো জিনিস যেগুলো করেছিলেন, হিন্দুদের মন্দির নির্মাণ বারণ করে দিয়েছিলেন, এই সমস্ত হোলি উৎসব এসবগুলো তো বারণ করে দিয়েছিলেন, সে সমস্তগুলো হিন্দু সম্প্রদায়রা ভালোভাবে নেননি, যার জন্য একটা বড় গুরুত্বপূর্ণ যে ইউনিটি মুঘল সাম্রাজ্যে নষ্ট হয়েছিল এবং বিদ্রোহী হয়ে পড়েছিলেন পরবর্তীকালে। রাজপুতরা, আমরা জানি অরঙ্গজেবের যে রাজপুত নীতি, বিশেষ করে মেবার এবং মারবার, এই দুটো অঞ্চলকে তিনি দখল করেছিলেন। মেবারে জয়সিংহ, হ্যাঁ, তো জয়সিংহ যে পরাজিত করছেন তিনি, তো এই যে মারোয়ারের মানে যশবন্ত সিং, এনাকেও তিনি পরাজিত করে উনিকে পাঠিয়ে দিচ্ছিলেন, এবং গোপনে বলা হচ্ছে এমন দূরে পাঠিয়ে দিয়েছিলেন যুদ্ধে তিনি মারা গিয়েছিলেন, এবং যশবন্ত সিং এর যে ছেলে তার কথা স্বীকার না করে অন্য একজনকে 23 লাখ টাকার বিনিময়ে তিনি সিংহাসন দিয়ে দিয়েছিলেন। অর্থাৎ এই যে কার্যকলাপগুলো, রাজপুতদের সঙ্গে মুঘলদের দীর্ঘদিনের সম্পর্ক ছিল, बहुत पुराना रिश्ता था राजपूत का साथ, तो वो टूट गया। वो टूटने के कारण क्या हुआ, वो सिस्टम बिगड़ गया। सिस्टम बिगड़ने के कारण क्या हुआ कि मुगल का जो यूनिटी बना था एज ए मुगल स्टेट, मुगल एम्पायर, वो टूटने लगा था, अंदर से टूटने लगा था, মানে বিভাজন তৈরি হয়ে গিয়েছিল। আর সব থেকে বড় কথা, আমরা জানি যে দক্ষিণাত্যে অরঙ্গজেব যে 26 বছর কাটিয়েছেন শিবাজিকে পরাজিত করার জন্য, প্রচুর অর্থ ক্ষয় হয়েছে, প্রচুর সেনাবাহিনী মারা গিয়েছে, এবং তারা দীর্ঘদিন দিল্লিতে আসতে পারছেন না, এবং তাদেরকে জোর করে আটকে রাখা হচ্ছে ওখানে, বলে আত্মীয় পরিজনদের থেকে তারা মিলতে পারছেন না সঙ্গে। এর ফলে একটা চরম অসন্তোষ অরঙ্গজেবের সময় লক্ষ্য করা গিয়েছিল। এক তো টাকা পয়সা নষ্ট হয়েছিল, আর বাকি সম্পর্ক নষ্ট হয়েছিল, যার ফলে রাজধানীতে কি হয়েছিল, একটা চরম বিশৃঙ্খলা লক্ষ্য করা গিয়েছিল অরঙ্গজেবের অনুপস্থিতির কারণে, যে কারণে রাজধানীতে বড় বড় বিদ্রোহ দেখা দেয়। সেই বিদ্রোহকে দমন করার জন্য অরঙ্গজেব ফিরে আর আসতে পারেননি, বুড়ো হয়ে গিয়েছিলেন, এবং তার যে ছেলে ছিল বাহাদুর শাহ, অত্যন্ত বুড়ো, 66-67 বছর বয়স হয়ে গিয়েছিল তার পক্ষে বিদ্রোহকে দমন করা মোটেই সম্ভবপর ছিল না। যার জন্য মুঘল সাম্রাজ্য বলা হয় যে অরঙ্গজেবকে বিশেষভাবে দায়ী করা হয়, যে অরঙ্গজেব সময়কালেই তো ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য
সব থেকে বেশি বিস্তার লাভ করেছিল, সব থেকে বেশি এরিয়াতে ছড়িয়েছিল, তো সেটার পতন কিন্তু ঘটে গিয়েছিল। মানে অরঙ্গজেব কিন্তু অনেক মানে মুখ্যভাবে দায়ী, এটা ঐতিহাসিকেরা একদল ঐতিহাসিক বলে থাকেন। যদিও এর কারণ তোমাদের আমি আগের ক্লাসে বলেছি যে ইরফান হাবিব স্যার এবং যারা আতাহার আলী এবং অন্যান্যরা যারা রয়েছেন তারা এটা মানতে চাইছেন না, বলছেন যে যতটা না অরঙ্গজেব দেয় তার থেকে কৃষক এবং জাগিরদার সংকট এগুলো নাকি তার অর্থনীতি ব্যাপারটাকে বেশি গুরুত্ব দিয়েছে। আর শেষ যে কারণ আমরা পড়ব সেটা হচ্ছে বিদেশি আক্রমণ। जो फॉरेन इन्वेशन हुआ था ये बहुत ही इसका 12 नंबर का हम लोग कारण पढ़ रहे हैं। বিদেশি আক্রমণ হয়েছিল মুঘল সাম্রাজ্যে। এক তো 1707 সালে অরঙ্গজেব মারা গেছেন, বৃদ্ধ তার ছেলে বাহাদুর শাহ সিংহাসনে বসেছেন, তারপরে আহমদ শাহ বসেছেন, জাহাঙ্গীর শাহ মানে আহমদ শাহ সরি। তো তারপরে যে 13 জন মুঘল বাদশাহ সিংহাসনে বসেছিলেন বলা হয় তারা ছিলেন অকর্মণ্য, তারা তো একের পর এক গোষ্ঠী দ্বন্দ্বে লিপ্ত ছিলেন, মারা গিয়েছেন। এই সময় মোহাম্মদ শাহ রাজত্ব করছিলেন, সেই সময় 1739 সাল। বিখ্যাত পারস্যের বিখ্যাত নেতা, বিখ্যাত মানে সম্রাট নাদির শাহ ভারত আক্রমণ করেন এবং আমাদের আফগানিস্তান পাকিস্তানের ওই প্রান্ত দিয়ে আক্রমণ করছেন, যার ফলে পুরো দিল্লিকে তিনি লুট করে নিয়ে যান এবং মোহাম্মদ শাহ তিনি প্রোটেক্ট করতে পারেননি, কারণ মুঘল বাদশাহী তখন দুর্বল হয়ে পড়েছে, তার পক্ষে আটকানো একদম অসম্ভব ব্যাপার, সম্ভব ছিল না। তারপরে আমরা দেখব বড় আহমদ শাহ আবদালির সময়কালে আক্রমণ হয়েছে 48 থেকে 67 সাল পর্যন্ত, অনেকবার তিনি আক্রমণ করেছেন। আফগান শাসক তিনিও ভারতবর্ষকে লুট করে নিয়ে গেছেন। আমি নাদির শাহের কথাটা এই কারণেই বলবো, কারণ নাদির শাহ আমাদের ভারতবর্ষ থেকে ওই আক্রমণের সময়কালে শাহজাহান যে কোহিনুর মণি পড়তেন মাতার মুকুটে, যেটা হুমায়ুন পেয়েছিলেন মধ্যপ্রদেশের গন্ডমানা আমাদের ব্যাঙ্গালোরের যে গোলকুন্দার খনি থেকে প্রাপ্ত একটা মণি হিরে, সেটা নিয়ে কোহিনুর মণি যেটাকে বলা হচ্ছে সেটা কোহিনুর হিরে মাথায় অরঙ্গজেব শাহজাহান মুকুটের সামনে পড়তেন, ওটা নিয়ে চলে গিয়েছিলেন। আর ময়ূর সিংহাসন যেটা বসে অরঙ্গজেব শাহজাহান যেটাতে শাসন কার্য চালাতেন পুরোটাই সোনা মুক্ত খচিত, সেটা একটা সিंहासन वो उसको भी लेके चले गए थे, मतलब एक तरह से बर्बाद करके छोड़ के गए थे, दिल्ली को पूरी तरह से तोड़ के चले गए थे। আহমদ শাহ আবদালি শেষে যেটুকু বাকি ছিল উনি এলেন আর গোটা দিল্লিকে তছনছ করে দিয়ে গেলেন এবং মুঘল বাদশার চরমতম পরিণতি হলো এবং মুঘল বাদশাহী এক প্রকার বলা যায় যে মানে পুরোপুরিভাবে ছন্নছাড়া হয়ে গেল। আর মুঘল বাদশাহী আহমদ শাহ আবদালির পর আর মুঘল বাদশাহীকে ঘুরে দাঁড়ানো আর সম্ভবপর হয়নি। আমরা জানি যে সিপাহী বিদ্রোহের সময়কালে দ্বিতীয় বাহাদুর শাহ জাফরের যে এরিয়া সেটা অত্যন্ত কমে গিয়েছিল এবং তিনি বৃদ্ধ হয়েছিলেন, তাহলে তার পক্ষে মুঘল বাদশাকে পুনর্জাগরণ করা রিভাইভ করানো মানে এটা অসম্ভব ছিল। তার জন্য মুঘল সাম্রাজ্যের পতন, मुगल साम्राज्य আর कोनोदिन घुरिए दाঁড়ায়। तो इसके लिए मुगल साम्राज्य का इतने सारे कारण था मुगल साम्राज्य के पतन के पीछे। तुम लोग के एग्जाम में जो भी आएगा छोटा क्वेश्चन आ सकता है, ছোট ছোট করে যদি লেখা হয় বা জাগিরদের সংকট মুঘল সাম্রাজ্য পতনের জন্য কতটা দায়ী ছিল, তারপরে ধরো মুঘল সাম্রাজ্য পতনের জন্য ধর্মীয় কারণ কতটা ছিল, তোমরা ছোট ছোট করে লিখতে পারো। আমি তোমাদের পিডিএফ দেবো ইংলিশ এবং বাংলা, তো সেখান থেকে লিখতে পারো। নানান জায়গায় বই পাবে তোমরা। এখন বিষয়টা হচ্ছে তোমরা বুঝতে পারলে কিনা, কারণ তোমাদের শুধু এখানে মনে রাখবে শুধু এই সিলেবাসের জন্য নয়, এখান থেকে নানান চাকরি পরীক্ষার প্রশ্ন আসে, তো সেটার দিকে খেয়াল করে আমি আমার এই ভিডিও তোমাদের বানিয়েছি। ভিডিও বেশিরভাগই তোমাদের বানানোর চেষ্টা করছি, তো যাতে করে তোমরা বারবার ক্লাস দেখতে পারো এবং মনে থাকে তোমাদের। তো এটা আমার একটা অন্যতম উদ্দেশ্য। আজকে তোমাদের আপাতত আমার তরফ থেকে যে পোর্শন সেটা সিলেবাস শেষ হলো। আগামী দিন থেকে আমরা তোমাদের রিভিশন শুরু করব আমি, আর শর্ট কোয়েশ্চেন তোমাদের গ্রুপে আমি দেওয়ার চেষ্টা করব। তারপর আমরা শেষে একটা পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করব। তো আমি তোমাদের একটা পরীক্ষা নেব শেষে, এখন না, আগে সিলেবাসটা রিভিশন হোক এবং শর্ট কোয়েশ্চেনগুলো তোমাদের কাছে পৌঁছায়। ওকে, টিল দেন বাই। আর অবশ্যই তোমরা জানিও, তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা অবশ্যই আমাকে গ্রুপে, আমাকে হোয়াটসঅ্যাপ তো আছেই, সেখানে জানাবে। আর সঙ্গে সঙ্গে আশা করি তোমরা উত্তর পাবে, কোনো অসুবিধা নেই। আর আমাদের যদি লাইভ ক্লাস হয় গুগল মিটে, আবার যদি দেখা হয়, অপশন যদি তৈরি হয়, নিশ্চয়ই তোমরা সেখানে কোয়েশ্চেন করবে। ওকে, টিল দেন বাই, ভালো থেকো সবাই, অ্যান্ড থ্যাংক ইউ।